দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। শুরু করছি সঞ্জি স্টেনলেস স্টিলের সৌজন্যে টক শো মুক্তবাক। আজকের মুক্তবাকে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার ডান দিক থেকে জনাব মাহফুজুল্লাহ সাংবাদিক, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ট্রাস্টি গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্ট, ডক্টর মঞ্জুর চৌধুরী রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। মানে তিনজনের জন্যই বলি, সাধারণত আমি আগে বিষয় উল্লেখ করি কিসের উপর আলোচনা করব। আমাদের আজকে ওই আলোচনাতে একটা বিষয়বস্তু নির্ধারিত আছে, কিন্তু সেটা মানে বলাটা বড় জিনিসটা, পারসেপশনটা বোঝাবার জন্যে আসলে সামগ্রিক পরিস্থিতির উপরেই আমরা একটা কথা বলতে চাইছি। যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া আবার সক্রিয়, একটা রিভিউ, সেটার উপরে নতুন রায় ঘোষণা করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে জামাত অন্যান্যরা হরতাল ডেকেছে, বেশ কিছু সহিংসতাও হয়েছে এবং হরতাল চলবে আগামীকালকেও। সামনে নির্বাচন আছে এবং সেই নির্বাচন নিয়ে একটা বিরাট বিতর্ক আছে। নির্বাচন প্রধানমন্ত্রী বলছেন একভাবে, মূল বিরোধী দল তার নেত্রী বলছেন আর একভাবে, এবং দুটো সরাসরি 180 ডিগ্রি উল্টো দিকে অবস্থান করছে। মানুষ ভয় পাচ্ছে কোনো সংঘাত সংঘর্ষ হয় কিনা, কি হবে শেষ পরিণতি। সব কিছু মিলেই বর্তমান পরিস্থিতির উপরে আমাদের কথা। জাফর ভাই বলেন। বলতে হলে আজকে যেহেতু হরতালটা যে কারণে, সেটা দিয়ে শুরু করাই বোধহয় ভালো। একটা বিচার হয়েছে, বিচারের রায় বেরিয়েছে। মধ্যবিত্তরা খুশি হয়েছে, উচ্চবিত্ত খুশি হয়েছে, কিছু কিছু বুদ্ধিজীবীও খুশি হয়েছে। আর রাজনীতিক যারা নিয়ন্ত্রক হিসাবে সামনে পিছনে আছেন, তারা ভাবছেন ভোটের বাক্সের ভোটটা বাড়বে। গণজাগরণ মঞ্চের নবীনরা খুশি হয়েছে, তাদের নাচে তাল দিয়েছে দেখলাম। খুশি কবিরকেও দেখলাম সেই নৃত্যের তালে তালে জয় প্রকাশ করছে, ভালো। কিন্তু দেশের সবাই কি খুশি হয়েছে? যেখানকে নিয়ে দিকটা নিয়ে এই কাদের মোল্লার ঘটনাটা, আলিবুদ্দির যে মিরপুরের আলিবুদ্দির সেই এলাকার খবর, যেটা আজকে আমি দেখলাম ঢাকা ট্রিবিউনে, তারা বলছে, তারা এমন কিছু উল্লাসিত হয়নি। তারা বলছে বিচারের যে যখন বিলম্বিত হয়, বিচার হয় না, এই বিচারে কি লাভ হয়? এই বিলম্বিত বিচারের কথাটা যদি আসে, ওই এলাকাতে 350 লোক হত্যা হয়েছিল। বৈশাখ মাস, ধান কাটা, নবান্ন আসবে, মানুষের ফাঁসি ফুটবে, ঠিক এই সময় ঘটনাটা। এপ্রিলের 24, মানে বৈশাখের 10 হবে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানের জেলে। ইতিহাসটাকে একটু মনে রাখার প্রয়োজন হলো যে এত বড় ঘটনা ঘটে গেলেন, বঙ্গবন্ধু ফিরে আসলেন, 3.5 বছর ক্ষমতায় থাকলেন, যেটা আমাদের সবাইকে আজকে উদ্বেলিত করছে। আমরা ক্ষিপ্ত, আমিও, কারণ আজকে এই রাজাকার আলবাদার যার ঘাতক, তাদের বিচারটা, প্রশ্নটা যেটা জাগে, মুজিব ভাই কেন করেননি? আইন করেছেন কিন্তু বিচারটা করেননি, বিচার করার কোনো প্রক্রিয়াতেই যান নেই। এর কারণটা কি? বরঞ্চ কী করেছিলেন, জুন 1974 ভুট্টোকে ডেকে এনেছিলেন। এই হত্যার পিছনের মূল ব্যক্তি তো ভুট্টো, মূল ব্যক্তি তো জুলফিকার আলী ভুট্টো। উনি তাকে এনেছিলেন ঢাকাতে, যারা 50-এর ঊর্ধ্বে বয়স, তাদের স্মরণ থাকতে পারে, যারা আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, তারা কীরকম ব্যথিত হয়েছিলাম। সে ঘাতক, আসল ঘাতক তো জুলফিকার আলী ভুট্টো। তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আওয়ামী লীগের কি উৎসাহ, রাস্তার পারে পারে লোক। মুক্তিযোদ্ধারা যারা আপত্তি করেছিল, তাদেরকে রমনার মাঠে পিটানো হয়েছিল। এর হেতুটা কী ছিল? মুজিব কি বুঝতে পারেননি? সরি, আপনি বোধহয় একটা বাক্য এখানে মিস করে গেছেন, যে এই ঢাকা শহরে ওই সময় স্বাধীনতার 2 বছরের মধ্যে ভুট্টো জিন্দাবাদ স্লোগান উচ্চারিত হয়েছে। এই একটা বাক্য সেটা তো আমি যেতে চাই না, ভুলে গেছেন হয়তো। কিন্তু এটার কারণটা কি আমার কাছে সবসময় মনে হয়েছে, উনি এটা করেননি কেন? এটা একটা হতে পারে
উনি মহাত্মা গান্ধী হতে চেয়েছিলেন, নেলসন ম্যান্ডেলা হতে চেয়েছিলেন। অপর একটা কারণ হতে পারে, উনি বুঝেছিলেন যেই ভারত আমাদেরকে সাহায্য করেছে তার পিছনে অন্য মতলব আছে কিনা। আজকে যদি আমরা পুনরায় ভারতীয় জেনারেলরা যে বইগুলি পড়েছে লিখেছেন জ্যাকব থেকে শুরু করে, সেটা একটু ভালো করে পড়লেই যেন মনে হয় পিছনে কিছু কিছু ইতিহাস রয়ে গেছে যেটা আমরা বুঝতে পারিনি, মুজিব ভাই বুঝতে পেরেছিলেন। সুতরাং উনি এই ভারতকে ব্যালেন্স করার জন্যই পাকিস্তানের প্রতি হঠাৎ ঝুঁকে পড়েছিলেন। তো যাই হোক, সেটা তো আজকে যেটা যেই বিচার উনি সমাপ্ত করতে পারেন নাই, আজকে তার মেয়ে সমাপ্ত পথে নিয়ে গেছে। আমি অভিনন্দন জানাই আমার প্রধানমন্ত্রীকে, তাকে আমি মনে করি সাধুবাদ দিই। শুধু একটা বিচার হয়ে যাওয়া ভালো। যে বিচার আজকে বিচারটা হতেও কিন্তু খুব 3 বছর সময় লাগিয়েছে, আমি যেটা হিসাব করে দেখলে, যেখানে তারা শুরু করেছিল। কিন্তু জনসাধারণের ভয় সবসময় বলেছে আবার না ছেড়ে দেয়। আমাদের প্রয়াত জিল্লুর রহমান 26 জনকে গ্রামের আমার মা বোনকে যারা মেরেছে, এই যুদ্ধাপরাধী ছাড়াও তো লোক হত্যা হচ্ছে, তাদেরকে যেভাবে ছেড়ে দে তাদের কি হবে, এইসব প্রশ্নটাই তো জাগে। আজকে সেখানে বিচারের কথা আসলে বিচারকদের সম্পর্ক 2-4টা কথা আসবে বই কি। বিচারকদের চরিত্র, আমাদের এই যে বিচারের রায়টা যেটা হয়েছে, 4 জনের মধ্যে অন্তত 2 জন বিচারক, 5 জন বিচারকের 2 জন বিচারক কে কাকে সালাম দেয়নি বলে আইজি সাহেবকে মানহানির মামলায় এনেছিলেন, আসাফউদ্দৌলাকে নিয়েছেন, আমাদের সৈয়দ মাকসুদ সাহেবকে নিয়েছেন, মাহমুদুর রহমানকে বিচার করেছেন, শাস্তি দিয়েছেন, রাইটলি রংলি আমার কোনো বক্তব্য নাই, কিন্তু রায়টা লিখে দেন নাই। এবার আবার সেই খেলাটা হবে না তো। কথা ছিল যে গণজাগরণ মঞ্চের ইর কারণেই তো এটা হলো, যে আজকে রায়টা তারা সংক্ষিপ্ত রায় দিলেন। শেখ মুজিবের এটা কিন্তু 14 দিনে হয়েছিল, এটা 1 মাসে হবে। তো যেটা নিয়ে আজকে যে কথাটা মান্না বললেন যে দেশের লোক সন্ত্রস্ত, ভয়ে আছে, কি হবে দেশে, সে সমস্যাটা তো জজ সাহেব তৈরি করে গেছেন, ABM খায়রুল হক। তারা উনার হঠাৎ, ওটা তো উনার ম্যান্ডেটেও আসে নাই কিছু না, হঠাৎ উনার শখই বা কেন হলো, দুজনের কথা বললেন। আবার আজকে আমি একটু করে শুনছিলাম মঈনুদ্দিন খান বাদল বলছে সংবিধানের মধ্যে একটা অ্যাবসলিউট মেজরিটি, তো এই সুযোগের অপেক্ষা ছিল, সুযোগটা জজ সাহেবরা করে দিয়েছেন। আজকে এই বিচারের বিচারকরা অত্যন্ত প্রজ্ঞা জ্ঞানী লোক। তো অবশ্য মদ্যপ বিচারক হলে মানবতা ভুলে যেতে পারে, 2-1 জন সম্পর্কে এইসব প্রশ্ন তো আছেই বিচারকদের ব্যাপারে। আমি কিন্তু এবার মূল বিচারেতে একটু আসতে চাই। আমি কিন্তু এই ঘাতকদের চরম শাস্তি হোক, আমি পুনরায় ব্যবহার করতে চাই। এটা জাতি এতদিন ধরে অপেক্ষা করেছে, সেটাই। কিন্তু বিচারটা ন্যায় বিচার হতে হবে, কোনো মান নিয়ে কোনো প্রশ্ন যেন না ওঠে। আজকে কাদের মোল্লারটাই আমি আনতে চাই। পত্রপত্রিকায় যাই দেখেছি, তার দাবি সে ছাত্র ইউনিয়ন করেছে। নাহিদ এবং আমার মতিয়া চৌধুরীর, ওনাদের 2 জনকে দিয়ে টেস্টিফাই করানো একান্ত কর্তব্য ছিল, যে সে করত কি করত না। সে বলছে আমি যদি এটা হই তাহলে আমি শহীদুল্লাহ হল বোধহয়, তার সেখানে সংসদের মেম্বার হলাম 72 থেকে 74 জন। মনে রাখতে হবে, যখন আমাদের উত্তাপটা সর্ব উপরে, মেহেরুন্নেসার কথা বলেছেন, কাজী রোজি সাক্ষী দিয়েছেন, তার বইতে তার নাম নেই। বিচারের এই সমস্যাগুলি আমাকে অন্য জায়গাতেও আনে। সম্প্রতি আমি একটা মামলা জানি, এক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এক CSP অ্যাম্বাসেডারকে 3 বছরের জেল দিয়েছেন। অপরাধ, তার বাগানের মালিকে 2 বছর বেতন দেয় নাই। বিদেশে 2 বছর বেতন ছাড়া একটা মালিক থাকবে, কতটা বিশ্বাসযোগ্য জানি না। কিন্তু মজার ব্যাপার কি, দুদকের এই মামলায় সে মালিক সাক্ষীও দেয় নাই, মালিক অভিযোগও করে নাই, সাক্ষীও দেয় নাই। কিন্তু জজ সাহেব কোনো অ্যাপ্লিকেশন অফ মাইন্ড হবে না? যদি জজ সাহেবরা যদি এইভাবে যদি বিচার করেন, তাহলে ভবিষ্যতে বিচার নিয়ে একটা ভয়ানক প্রশ্ন থেকে যাবে এবং আমরা পরাজিত হব তাতে। আমি কিন্তু এদের শাস্তি চাই। এরা যারা আমার মা বোনকে, হাজার হাজার লোককে কষ্ট দিয়েছে, হত্যা করেছে, আজকে সাকা চৌধুরীর কথাটাও আসবে। আমি তো চিরকাল জেনে এসেছি
তাদের এই গুডসিলে লোকজনকে ধরে নিয়ে মেরেছে, আমি বিশ্বাস করেছি, সেটা এখনো বিশ্বাস করি। কিন্তু সে দাবি করছেন, উনি দাবি করছেন সে এপ্রিল মাস থেকে নাকি ঢাকা দেশে ছিলেন না। 4 জন সাক্ষী দাবি করছে। একটা সালমান, সরকারের অত্যন্ত অনুগত বাধ্য লোক, পরহেজগার হয়ে গেছেন, দাঁড়িয়ে কোথায় প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের মানে উপদেষ্টা সাক্ষী দিতে যাননি। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মান্না ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি মান্না ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলেন। আসসালামু আলাইকুম মান্না ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার একজন ভক্ত। হ্যাঁ জি বলেন। আমি একটু আপনাকে ইয়ে করব যে ওই উপস্থিত এই অতিথিবৃন্দ যারা আছেন ওদেরকে আসসালামু আলাইকুম। মান্না ভাই আপনার ভূমিকাটা কম দেন, আমার হাতে অত সময় হবে না, প্রশ্নটা বলেন। মূল কথাটা হলো আমরা দুই রাজনৈতিক দলের মধ্যে আমরা খুব একটু জিম্মি হয়ে আছি। আমরা জিম্মি থেকে আমরা আগামী নির্বাচনের আগে দুই রাজনৈতিক দল থেকে আমরা একটা অঙ্গীকার চাই, তারা যেন যে সরকার থেকে দল গঠন করা হোক, ও দল বাদ দিয়ে সাধারণ 18 কোটি মানুষের জনগণের সরকার যেন হয়, যেন ওই রাজনৈতিক দলের পরিচয় না থাকে। ওই রাজনৈতিক দুই দল একে অপরকে জবাবদিহি করবে, যারা সরকার গঠন করবে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলি সরকার নিয়ন্ত্রণে থাকবে। কোন রাজনৈতিক ব্যক্তি সেখানে যেতে পারবে না, কোন প্রশাসনে তারা তদবির করতে পারবে না, কিছু করতে পারবে না তারা। এটা আমরা আমি যেখানে আজকে সালাউদ্দিন কাদের চৌধুরী, আমি চিরকাল জেনে এসেছি, যেটা আমি বিশ্বাসও করেছি। আজকে সে বলছে সে নাকি ছিলই না, সেটা সত্য ছিল না। সে 4টা সাক্ষী করেছে। একটা তো বললাম এই আমাদের সালমান, আর একটা হল একজন সিটিং জজ সাহেব, এই হাইকোর্টের বর্তমান সিটিং জজ সাহেবকে সে সাক্ষী মেরেছে, এবং উনি বলেছেন উনি সাক্ষী দিতে চান। উনি নাকি দরখাস্ত করেছিলেন আমাদের মোজাম্মেল হোসেন সাহেবের কাছে সাক্ষী দেওয়ার অনুমতি চেয়েছিলেন, তাকে অনুমতি দেওয়া হয়নি। এবং একজন রাষ্ট্রদূত দিয়েছে, উনি শুনেছেন। এই যে জিনিসটা, এর ফলে কি হবে, সন্দেহটা কিন্তু মানুষের মনে থেকেই যাবে। উনি কি সাথে আইনে বলে 10টা খারাপ লোক খালাস পেয়ে যাক, কিন্তু একটা নিরপরাধ লোক যেন শাস্তি না পায়। সে কারণে সম্প্রতিকালে ভারতে একটা নতুন একটা হয়েছে জজ সাহেবদের নিয়ে। ভারতের আইনমন্ত্রী জজ সাহেবদের এই কাণ্ড কারখানা দেখে উনি একটা কমিটি বলছে সব কিছু জজ সাহেবের হাতে, সেনাপতির হাতে যেমন যুদ্ধের ভার ছেড়ে দেওয়া যায় না, ঠিক জজ সাহেবদের হাতেও সব কিছু ছেড়ে দেওয়া যাবে না। সেই জন্য বলছে যে জজ সাহেবদের বদলি এবং অন্যান্য, কারণ ভারত তো বড় দেশ, তাতে অন্য বর্তমানে করে থাকেন চিফ জাস্টিস আর 4 জন জজ সাহেব মিলে তাকে। এই নিয়ে ভাস্কর ভট্টাচার্য বলে গুজরাটের এক চিফ জাস্টিস বলেছেন এদের নৈরাজ্য চালাচ্ছেন, এবং তার সম্ভবত উনিই প্রভাবিত করেছেন কেন্দ্রীয় ভারত সরকারকে। তারা বলছেন 2 জন জুরিস্ট, ইন্ডিপেন্ডেন্ট জুরিস্ট থাকবে এইসব দেখাশোনা করার জন্য, এবং কেন্দ্রীয় মন্ত্রীর একজন প্রতিনিধি থাকবে, 2 জন বিচারপতি, তবে চিফ জাস্টিস এই প্রধান হবেন। ভয়ানক আপত্তি করেছেন কে জানেন? আমাদের খুশি কবিরের আত্মীয়, সম্ভবত চাচা বা দাদা হবেন আলতামাস কবির, চাচা আলতামাস কবির, উনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন তখন। উনি ভয়ানক আপত্তি করেছেন। ওনার পরবর্তীকালে সত্য শিবম বলে উনিও আপত্তি করেছেন, না আমাদের ক্ষমতাই করা যাবে না। তা আমার কথা হলো আজকে এইসব জিনিসগুলিকে আমাদের চিন্তায় যদি না আনি, কেবল জজ সাহেবের কাঁধে বন্দুক রেখেও চালা উচিত না। জজ সাহেবও রাজনৈতিক দলের হুকুমে রায় দিয়ে বেড়াবেন কোনো কিছু। যে আমি 2টা ঘটনা বললাম, যদি বিচারে যদি এইসব জিনিসগুলিকে অ্যাপ্লিকেশন অফ মাইন্ড না হয়, তাহলে তো আমাদের কোনো লাভ হবে না, শান্তি আসবে না দেশে। আমরা এদেরকে এই সত্যিকার অর্থে, আর আমি লাস্ট কথাটা যেটা বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে বলি, এরা এত বড় অপরাধ করেছে, এই এত বড় অপরাধের শাস্তি 1.5 মিনিট হতে পারে না। ফাঁসি একটা 1.5 মিনিটের ব্যাপার। এই 1.5 মিনিট পরে সবাই ভুলে যাবে, পরের বছর মনে থাকবে না। তাই তাকে বরঞ্চ আমি মনে করি 70-80 বছরের তার মৃতদেহ বেরোবে, যাতে আমরা প্রতি বছর পত্রিকায় লিখি, আপনারা টক শো বলা হবে এই কারণের জন্য অমুকের এত বছরের জেল হয়েছিল, তাকে আরও এত বছর থাকতে হবে, তার কখনো কোনো প্যারেল হবে না। তো অনেকে বলবেন যে রাষ্ট্রপতি যদি বিএনপি আসে মাফ করে দেবে, এখন তো তাদের অ্যাবসলিউট মেজরিটি আছে। ওনারা যদি আইন করেন
যে মানবাধিকারের যে ইয়েটা আছে এইসবে কোনো রকমভাবে প্রেসিডেন্ট হস্তক্ষেপ করতে পারবে না, তাহলে তার মাপ করতে পারবে না। আর তাছাড়া আমি লাস্টে একটা গল্প বলেই শেষ করতে চাই। গল্পটা পরে, আমার বিরতির সময় হয়ে গেছে। আচ্ছা, আমি রসুল্লাহর গল্প বলতে চাই। আপনি আসলে মানে খেয়াল করেন যে বিরতির আগে পর্যন্ত পুরো আপনি একাই বলেছেন, প্রায় 15 মিনিট লাগাতার। না, তাতে খুব অসুবিধা নেই, লোকজন শুনেছে, ওনারা দুজনও বলবেন, কিন্তু অনেক বিস্তৃত হয়েছে বিষয়টা, এটা আপনারা দুজনেই খেয়াল রাখবেন। দর্শক মণ্ডলী, একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে এর উপরে এবং যে সমস্ত বিষয়গুলো আমি তুলে এনেছিলাম সবকিছু নিয়ে অতিথিরা, বাকিরা এবং ডক্টর জাফর চৌধুরী সহ কথা বলবেন। আমাদের সঙ্গে থাকুন। প্রযুক্তির উৎকর্ষতায় বাড়িয়ে দেয় আমার নির্ভরতা, যেমন সানজি স্টেনলেস স্টিল। সানজি ওয়ার্ল্ড ক্লাস স্টেনলেস স্টিল। 450 গ্রাম রিন পাওয়ার হোয়াইটে 50 গ্রাম ফ্রি। বাড়তি কাপড়ের জন্য বাড়তি রিন একই দামে। ড্যামেজড চুল হয় মলিন, রুক্ষ ও দুর্বল, কারণ তা প্রোটিন হারিয়ে ফেলে। ধরুন এই পিলারটি একটি ড্যামেজড চুল, এতে দেখা যাবে অসংখ্য গ্যাপ। কেরাটিন অ্যাক্টিভ সমৃদ্ধ নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার চুলের গভীরে গিয়ে কোষস্তর থেকে ড্যামেজ চুল পুনর্গঠনে সাহায্য করে, ফিরিয়ে আনে চুলের শক্তি, আর চুলকে রাখে সুন্দর, মসৃণ, মজবুত ও ড্যামেজ থেকে সুরক্ষিত। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার চুল পুনর্গঠনে সাহায্য করে মাত্র 7 দিনে। ইস, বৃষ্টিতে সব শেষ। ঠিক তোর চুলের মতো, বর্ষার বাতাসে অতিরিক্ত ময়েশ্চার থাকে, ফলাফল চুল পড়া, মলিনতা। সপ্তাহে অন্তত 3 দিন প্যারাশুট অ্যাডভান্সড হেয়ার অয়েল, যার নারিকেলের পুষ্টি অতিরিক্ত ময়েশ্চার থেকে চুলকে বাঁচাবে ঢাল হিসেবে, আর বর্ষাতেও চুল থাকবে সুরক্ষিত। রশিদ ভাই, 1 কাপ চা, 8 চামচ চিনি। আর আমার চাই হালকা বৃষ্টির পানি। বৃষ্টির পানি? আজকের বৃষ্টিতে অনেক মিষ্টি তো, তাই চিনির বদলে স্রেফ বৃষ্টির পানি। গল্প করার এই তো দিন, মেঘ কালো হোক মন রঙিন, সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো না। কোন ডিপার্টমেন্ট? সাইকোলজি, মনোরহস্যের খেলা। আপনি? আমি মেঘলা। ছিলেন, এখন বৃষ্টি। আপনার বৃষ্টি চা কেমন? অসাধারণ। আর যখন বৃষ্টি থাকবে না, এই ধরুন শীতে? সেটা তো আরো ফাটাফাটি। 2 ফুটা শিশির মেশানো ছিল চা। ভেবে দেখুন, চুমুক দিচ্ছেন শীতের নরম রোদ। কিছু পরিচয় ক্ষণিকের হলেও আমেজ থেকে যায় সারা জীবন। ঠিক যেন সিলন গোল্ডের কড়া 1 কাপ চা, কাপ শেষ তবে রেস্ট হয়ে যায়। এবার ডাবল ফেয়ারনেসে আরো হ্যান্ডসাম, কারণ এখন ইমামি ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রিমের সাথে ফেস ওয়াশ একদম ফ্রি। হ্যান্ডসাম থাকুন প্রতিদিন। এবার ডাবল ফেয়ারনেসে আরো হ্যান্ডসাম, কারণ এখন ইমামি ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রিমের সাথে ফেস ওয়াশ একদম ফ্রি। হ্যান্ডসাম থাকুন প্রতিদিন। দেখি, কাঁচ ভাঙবে, ক্রিকেটার হবে, ছক্কা মারবে। আঙ্কেল, 2 হাতেই মারেন, কারণ পরের বলটাও ছক্কাই হবে। লক্ষ্য যদি হয় দ্বিগুণ উজ্জ্বল, তবে কাপড় কেন নয়। থ্যাংক ইউ আঙ্কেল। এলো রিন পাওয়ার হোয়াইট, কাপড়ের গভীর থেকে ময়লা পরিষ্কার করে কাপড়কে করে 2 গুণ সাদা। এই শোনো, রিন পাওয়ার হোয়াইট, দ্বিগুণ সাদা, দ্বিগুণ উজ্জ্বল।
সহজেই মানিয়ে যায়। ইস, বৃষ্টিতে সব শেষ। ঠিক তোর চুলের মতো বর্ষার বাতাসে অতিরিক্ত ময়েশ্চার থাকে, ফলাফল চুল পড়া, মলিনতা। সপ্তাহে অন্তত 3 দিন প্যারাশুট অ্যাডভান্সড হেয়ার অয়েল, যার নারিকেলের পুষ্টি অতিরিক্ত ময়েশ্চার থেকে চুলকে বাঁচাবে ঢাল হিসেবে, আর বর্ষাতেও চুল থাকবে সুরক্ষিত। জলদি ওঠো বাবা, তাড়াতাড়ি চলো চলো, কাপড় পরো, কুইক, তাড়াতাড়ি করো, বাস চলে যাবে। মামুনি, আস্তে ব্রাশ করো, স্লোলি। এখন আর আস্তে ব্রাশ করার দরকার নেই, কারণ পেপসোডেন্ট মাত্র 2 মিনিটে 95% জীবাণু দূর করে। এখন প্রতিটি জার্মি চেক 100 গ্রাম টুথপেস্টের সাথে নিন একটি স্মার্ট ক্লিন টুথব্রাশ ফ্রি। বাংলা লিংকে চলছে কথার উৎসব। বাংলা লিংকের শক্তিশালী নেটওয়ার্কে উপভোগ করুন 1000 মিনিট পর্যন্ত বোনাস মাত্র 61 টাকা রিচার্জে। বাংলা লিংক। 450 গ্রাম রিন পাওয়ার হোয়াইটে 50 গ্রাম ফ্রি। বাড়তি কাপড়ের জন্য বাড়তি রিন একই দামে। মেগা ডিজিটাল স্কেল মাপ নির্ণয় বাজারের সেরা, যেমন মজবুত তেমনি টেকসই, আবার প্রাইস কাউন্টিং এর সুবিধা রয়েছে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। 5 ভরি প্যারাশুট বেলি ফুল লাইট স্বর্ণালী অফারে প্রতি সপ্তাহে স্ক্র্যাচ করে জিতুন 5 ভরি সোনার গহনা সহ নানা পুরস্কার। পুরস্কার পেতে স্ক্র্যাচ কার্ডের নম্বরটি SMS করুন 46366 এ। স্যার, একটা মার্ক স্যার। কখনো না স্যার, একটা মার্ক স্যার। ইম্পসিবল স্যার, আপনি শিখিয়েছিলেন নাথিং ইজ ইম্পসিবল স্যার। বাবা বাই। সোমা, একটা মার্কই তো দেখছি। আবার পড়ে গেলে? ঢিল মারলেন একটি, কিন্তু পাখি পড়লো দুটি। ঠিক যেমন গ্রামীণ ফোনের 100% বোনাস, 22 টাকা রিচার্জে পুরাই ডাবল পাবেন 44 টাকা। চলো বহুদূর গ্রামীণ ফোন। সুখের ঘরে সফলে জীবন, ভালোবাসার দৃঢ় বন্ধনে। প্রযুক্তির উৎকর্ষতায় বাড়িয়ে দেয় আমার নির্ভরতা, যেমন সঞ্জি স্টেনলেস স্টিল। সঞ্জি ওয়ার্ল্ড ক্লাস স্টেইনলেস স্টিল। দর্শক, ফিরে এলাম মুক্তবাকে। কথা বলছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তাড়াতাড়ি শেষ করে, বিকজ আবার ওনাদের দুজনের কথা শুনতে হবে। লাস্ট একটা পয়েন্ট বলতে চাচ্ছিলেন আপনি, ওটা বলবো যদি মনে করেন। না, আমি যেটা বলতে চেয়েছিলাম যে অনেক সময় বিচার, ওই যে বলে ফাঁসি পড়তে হচ্ছে, ওটা একটা বিরাট বিরাট। ক্ষমা করে দেওয়াটাও একটা বড় শাস্তি। ক্ষমা করে দেওয়াটা আবার বিচারের বাণীটাকে দেখা। যেমন আমি যে কাহিনীটা বলতে চেয়েছিলাম, রাসূলুল্লাহর সময় হযরত আয়েশার সম্পর্ক নিয়ে একটা গল্প কাহিনী চলছিল। সবাই দাঁড়ানো করছিল যে হযরত আয়েশার সাথে অন্য একটা লোকের খাতির টাতির আছে, সে পিছিয়ে পড়ছে যুদ্ধের সময়। তো বাধ্য হয়ে কিন্তু এটা কানে পয়লা ইগনোর করেছেন। আয়েশাকে যখন জিজ্ঞেস হযরত আয়েশাকে, তুমি তো রাসূলুল্লাহ, তুমি সব জানো। রাসূলুল্লাহর একটা বিপদ, হ্যাঁ বললেও বিপদ, না পড়লেও বিপদ। ইগনোর করাতে যখন আওয়াজটা বেশি, উনি তখন ধ্যানে বসলেন, খোদার কাছে জানতে চাইলেন কি করার আছে আবার। খোদা বললেন, রাসূল, তোমাকে কি আমি বলি নাই যে একজন ব্যক্তি সাক্ষী না? কারণ ওইখানে সাক্ষী ছিল একজন, 2জন সাক্ষী হবে, মিনিমাম 2জন সাক্ষী হতে হয়। তারপরে কথা হলো যে ওইটা সূরাটার নামটা মনে আসছে না এই মুহূর্তে। আচ্ছা, তো তার যদি করেও থাকে, তাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমার চেয়ে বড় গুণ কিছু নাই। সুতরাং রাসূলুল্লাহ যে সেই সময়ে এই এত বড় একটা বাণী রেখে গেছেন, সেটার থেকেও যেহেতু আজকাল নামাজ কালাম অনেক বেশি পড়ছেন, মতিয়া চৌধুরীও পড়ছেন খুব ভয়ানকভাবে, আমার প্রধানমন্ত্রীও 5 ওয়াক্ত পড়ছেন, কোরআন শরীফে করছেন, আওয়ামী লীগের নিশ্চয়ই অন্যরাও ভয়ানকভাবে রোজা নামাজ পড়ছেন, বেহেশতে যাওয়ার পথটা ক্লিয়ার করছেন। তারা আমার মনে হয় এটার থেকে একটু শিক্ষা নিতে পারেন। জাফর ভাই, আপনি আসলে বলেছেন অনেকক্ষণ ধরে এবং অনেকগুলো ফান্ডামেন্টাল কথা কিন্তু বলেছেন।
একটা বলছেন কাদের মোল্লার ফাঁসির ব্যাপার, যেটা গণজাগরণ মঞ্চের দাবি ছিল, আপনি সেটাকে বলছেন যে আপনি আসলে ফাঁসিটা পছন্দ করছেন, এটা 1.5 মিনিটে সবকিছু শেষ হয়ে যায়, বরঞ্চ আজীবন যদি বয়ে বেড়াতে হতো তার এই শাস্তিটা আমরা কনফার্ম করতে পারতাম, তাহলে তার জন্য বেশি যন্ত্রদায়ক হতো, সারা দেশের জন্য শিক্ষামূলক হতো। এটা আপনি একটা ডেফিনিট প্রস্তাব করছেন। আর একটা প্রস্তাবিত আপনি এখন শেষে করছেন, সেটা হচ্ছে যে ক্ষমা করে দেওয়া আরো মহৎ গুণ। তো মানে আপনি কি বোঝাতে চাইছেন এই যুদ্ধাপরাধের বিচার বন্ধ করে ক্ষমা? ঠিক আমি ওভাবে বলছি না, আমি যেটা বলছি যারা বঙ্গবন্ধুকে আমাদের এত করি, উনি কেন 3 বছরে করলেন না? আজকে নেলসন ম্যান্ডেলা তো ক্ষমা করেছেন। আমি কিন্তু একটা বিচারের সাউথ আফ্রিকাতে ছিলাম, এই ট্রুথ কমিশনে বিকরির সময় ছিলাম। তার মা যখন বলতে চেয়েছে, সেটা নিয়ম ছিল সে পুরাপুরি সত্য কথা বলতে হবে। বলার পরে যেই পক্ষ ক্ষতিগ্রস্ত তারা ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, না করতে চাইলে তার প্রপার বিচার হতে হবে। আমি যারা বলাটা চেষ্টা করেছি কাদের মোল্লার ব্যাপারে, আমার ইটা হলো তার বিচারের অনেকগুলি যে রুফল রয়ে গেছে, এটা আমাদেরকে নিশ্চিত করা যাবে 10 জন আসামি খালাস পাক, তো নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়। সাকা চৌধুরীকে আমি চাই শাস্তি হওয়া, আসলে সেই জন্যই আমার চিন্তা যে এদেরকে এভিডেন্স একটা যথাযথ করে এদেরকে চরম শাস্তি দেন, তবে ফাঁসি নয়। জি, থ্যাংক ইউ। কে বলবেন? বলেন। না, আমি শুধু এটুক জাফরুল্লাহ ভাইয়ের কথা কিছুটা বিনয়ের সহিত দ্বিমত করব। আপনি বিরাট মুক্তিযোদ্ধা ছিলেন, আমাদের সকলেরই আদর্শ, আপনি তার অনুপ্রাণিত আমরা হই। তবে আমি কিন্তু ক্ষমার পক্ষপাতী নই। যারা এই ধরনের জঘন্য কাজের সাথে জড়িত, তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, উনি ধর্ষণের পর একটা নারীকে হত্যা করেছেন, একটা শিশুকে পিষ্ট করে। তার কোনো সাক্ষী পাওয়া যায়নি। কাজী রোজি তার বইতে তার নাম উল্লেখ করেন। এইখানে আমার আপত্তি কিন্তু তাকে শাস্তি আমিও চাই, তবে কাজী রোজি যদি না বলেন তাহলে সেই ব্যক্তি কিনা। এখানে কিন্তু জাফরুল্লাহ ভাই আমাদের একটু বুঝতে হবে যে তারা একটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে পার হয়ে এসেছেন, সেখানে এক ধরনের শাস্তি দেওয়া হয়েছে, যাবজ্জীবন শাস্তি দেওয়া হয়েছে। তারপরে মহামান্য হাইকোর্ট ডিভিশনে, অ্যাপিলেট ডিভিশনে, সুপ্রিম কোর্টে এটার অ্যাপিল হয়েছে। সেখানে বিচারকরা যে ডিসিশন নিয়েছেন, সেই ডিসিশনকে আমাদের শ্রদ্ধা করতে হবে। তারা বিজ্ঞ বিচারকরা যে ডিসিশন নিয়েছেন, সেই ডিসিশন নিয়ে আমাদের মনে হয় এখন কোনো কিছু বলার অবকাশ নেই। বিচারের আগে বলা যেত হয়তো, কিন্তু যেহেতু এটা রায় হয়ে গেছে, আমি এটা মনে করি যে কাদের মোল্লার মৃত্যুদণ্ডে আমি উল্লসিত নই, অনেক উল্লসিত নই এই কারণে কোনো মৃত্যুতেই আনন্দ করার কোনো অবকাশ নেই। তবে একটা স্বস্তি এসেছে আমাদের জাতীয় জীবনে, যে একটা কালো একটা ব্লচ বা একটা অংশ রয়ে গেছে আমাদের, যে এই যে যুদ্ধাপরাধীদের যে কর্মকাণ্ড, এইখানে যে তাদের বিচার আমরা 42 বছরও ঠিক মতো করতে পারি নাই, সেখানে কিছুটা হলেও একটা স্বস্তি এসেছে, কিছুটা হলেও আমরা যে সেটাকে রিমুভ করতে পারছি আমাদের জাতীয় জীবন থেকে, সেটা একটা উল্লেখযোগ্য দিক। এর জন্য সবাই ধন্যবাদ পেতে পারেন। তবে এটা আরো আগে শুরু করা উচিত ছিল বিচার প্রক্রিয়া। আপনি আরেকটা বলেছেন যে আপনি এই পয়েন্টটা একটু ক্লিয়ার করেন, আপনি কি বলতে চাইলেন যে রায় হয়ে যাওয়ার পরে সেটা সমালোচনা করা যাবে না? তাহলে আইসিটি যখন রায় দিল সেটা সমালোচনা করে কি জাস্টিফাই? সমালোচনা না, এটাকে আপনি বলতে পারেন যে এটাকে সমালোচনা আমি বলছি না। আমি বলছি যে রায়টা এতগুলি বিচারক দেখে শুনে দিয়েছেন, সেইখানে কি আমাদের আর সেকেন্ড গেস করার কোনো অবকাশ? আইসিটির ব্যাপারে তো একই কথা হতে পারে। আমার মা মারা গেছেন বা আমার পিতাকে হত্যা করেছে, আমার বোনকে রেপ করা হয়েছে, আমি দেখেছি, আমি জাস্টিস চাই, আমি মনে করছি জাস্টিস পাইনি। সেখানে এটা হাইয়েস্ট কোর্ট অফ দি ওয়ার্ল্ড, সেকেন্ড হাইয়েস্ট কোর্টে বলা হয়েছিল। আই এম নট হ্যাপি, বলতে পারবো না। সেকেন্ড, ইয়েস পারবেন আপনি, সেকেন্ড হাইয়েস্ট কোর্টে সময় বলছেন, এখন কিন্তু হাইয়েস্ট কোর্টে চলে গেছে। হাইয়েস্ট কোর্ট যখন রায় দিয়েছে, সেটা অ্যাবসলিউট, দ্যাট রায়, দ্যাট ভার্ডিক্ট ইজ অ্যাবসলিউট এন্ড উই হ্যাভ টু ওবে দ্যাট রুল। এবং তার যে মৃত্যুদণ্ড, না ওবে তো করা হচ্ছে, ওবে তো করাই হবে, কিন্তু এখন যে প্রশ্ন উঠলো রিভিউ করা যাবে, রিভিউ যদি আমি চাই তাহলে সেটা কি রাইট? রিভিউ আপনি চাইতে পারেন, কিন্তু রিভিউর অপশন আছে কিনা সেটা দেখতে হবে। রিভিউর এখানে অপশন যদি থাকে তাহলে আপনার কথা কি টিকবে? ধরেন রিভিউর অপশন আছে বা নাই সে বিতর্ক তো হচ্ছে, কিন্তু যদি থাকে তাহলে কি আপনার কথা টিকবে? রিভিউতে আপনার রিভিউ থেকে নতুন করে তো আপনার এভিডেন্স দেখা হবে না, সেখানে কিন্তু তারা শুধু রিভিউ করে যাবে। রিভিউতে কিন্তু আপনার আর্গুমেন্ট হচ্ছে না। আজকে দুটা প্রশ্ন আমি আনতে চাই। এখানে অন্তত 2-4 জনের মধ্যে 2 জন জজ সাহেব আসেন,
একজন মদ্যপ, নাম ধরে নাম যাটা বলছি না আমি, একজন তাকে সালাম দেয়নি বলে পুলিশের আইজিপিকে মানহানির এত ঠুনকা মানত না। জজ সাহেবরা জ্ঞানী মানুষ, প্রজ্ঞার মানুষ, তাদেরকে আমরা ভয়ানক শ্রদ্ধা করি। আমি বহুবার বলেছি। জাজ সাহেবের ব্যক্তিগত কোনো ব্যাপার নিয়ে কিন্তু আমরা বলতে পারি না, সে তার এটা পার্সোনালি। আমরা শুধু এটুকুই বলতে পারি যে হাইয়েস্ট কোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে না কিন্তু এই সাক্ষীগুলি তো হয়নি। যেটা বলা হচ্ছে, সে যেটা বলে সে কি করে 72 সনের বিশ্ববিদ্যালয়ের জাফরুল্লাহ ভাইয়ের পয়েন্টে, জাফরুল্লাহ ভাই থাকুক, আমার পয়েন্ট হচ্ছে হাইয়েস্ট কোর্ট যখন অর্ডার দিয়েছে, আই রেসপেক্ট দ্যাট অর্ডার ভার্ডিক্ট, এবং তার যদি মৃত্যুদণ্ড হয়ে যায় জাতির জন্য কিছুটা হলেও স্বস্তি হবে, উল্লসিত হওয়ার কোনো কারণ নাই। আরেকটা বিষয় যে বঙ্গবন্ধুর যে বিচার করেন নাই, এ কথাটা কিন্তু সম্পূর্ণভাবে সঠিক হবে না, কারণ বঙ্গবন্ধু 73টা দালালের ট্রাইব্যুনাল করেছিলেন, বহু লোককে অ্যারেস্ট করা হয়েছিল, এবং সেখানে আপনার 11,000 লোক বন্দী ছিল, বিচারাধীন ছিল, এবং একজনের তো ফাঁসিও হয়েছে, কেবল প্রক্রিয়া শুরু হয়েছিল। আপনাদের চিন্তা করতে হবে, সময় ছিল যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারপরে 2 বছর যুদ্ধ বিধ্বস্ত দেশ, সে সময় তার আরো অনেক বিষয় নিয়ে 6 মাসে একটা সংবিধান বানিয়ে ফেলতে পারলাম, আমরা 2 বছরে বিচার করতে পারলাম না। বিচার সেখানে কেমন কথা? এটা হয়তো আমাদেরকে বুঝতে হবে আজকে বঙ্গবন্ধু অন্য চিন্তা করেছেন কিনা, হয়তো উনি মনে করেছেন যে হয়তো বা আমি জানি না। না, আমার দেখেন জাফরুল্লাহ ভাই শুনেন, আমাদের চিন্তা করতে হবে, বঙ্গবন্ধু একটা নবীন রাষ্ট্র প্রতিষ্ঠা করছিলেন। আপনি তখন কিন্তু ধান নিড়াচ্ছিলেন, আপনি কিন্তু ধান নিড়াচ্ছিলেন সে সময় ডাক্তারি ছেড়ে। কেন? আপনি এফআরসিএস পড়াও আপনি বাদ দিয়ে দিয়েছিলেন, সেটা কিন্তু একটা অন্যরকমের একটা অবস্থা ছিল। সেখানে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল, একে একে ফাঁসি হয়ে যেত। উনি কয়েকটা অপরাধকে বাদ রেখে বাকিদেরকে মাফ করে দিয়েছিলেন। যেমন যারা বিরোধিতা করেছে মুখে মুখে, সে লোককে কেনই বা আপনি অ্যারেস্ট করে রাখবেন? সেখানে পার্সোনাল অনেক গ্রাজ ছিল, জমি খাতের ব্যাপার ছিল, কিছু কিছু লোককে দালাল বলে ঝুলিয়ে দেওয়া হয়েছিল সেই সব। আর যুদ্ধের সময় যে ঘটনা, যুদ্ধের সময় আমাদের এই যে আমাদের জেলা শিবচর উপজেলায় যখন আমরা দখল করি, সেই সময় আমাদের কমান্ডার ছিলেন মুসলিম ভাই। সেখানে রাজাকার ধরা পড়লো, তাকে ধরে আনা হলো আমার বাড়ির সামনে, আমাদের স্কুলের মাঠে। রেভলিউশনারি জাস্টিস, মুসলিম ভাই অর্ডার দিল, দে শুড বি কিলড। উইদিন 1 আওয়ার তাদের মাথার উপরে আপনার ওই গ্রেনেড কারবাইন দিয়ে গুলি করে তাদেরকে হত্যা করা হলো। রেভলিউশনারি জাস্টিস। আমি মনে করি এখন তো আমরা এইভাবে মারতে পারতাম না, আপনিও মারছেন। রেভলিউশনারি জাস্টিস হয়েছে। আমি একটা ফোন নিই, তারপর আসি। হ্যালো জি, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম, আমি বগুড়া থেকে বলছিলাম। আমি আপনার খুবই পরিচিত স্যার। আপনি যখন বগুড়ায় কাস্টমারকে নির্বাচন করেন, তখন আপনি আমাকে একটা পোস্টার দিয়েছিলেন। ঠিক আছে, আপনি প্রশ্ন বলেন। আমার মাথায় হাত দিয়ে আপনি আমাকে দোয়া করেছিলেন। জি, এই দেশের জন্য আমি আপনাকে অনেকদিন ধরে ট্রাই করি স্যার, পাই না। আজকে পাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং সেই সঙ্গে এই বোর্ডের সকলকে ধন্যবাদ। স্যার দুঃখিত স্যার, আমি আপনাকে 2টা প্রশ্ন করবো যদি সময় হয়। একটা প্রশ্ন হলো, যে রায়টা হয়েছে, সাধারণত আমরা জানি যে হাইকোর্ট ডিভিশনের রায় এবং আপিল ডিভিশনের রায় দুই ধরনের হয়। আর হাইকোর্টের যে রায়টা হয় অপেক্ষাকৃত সুপ্রিম কোর্টের রায়টা মানে সাধারণ, কিন্তু এক্ষেত্রে দেখা গেছে বিশ্বের মনে হয় এটাই প্রথম হতে পারে যে রায়টা বেশি হয়ে গেছে। আর দ্বিতীয় যে কোশ্চেনটা স্যার, সেটা বলতে চাচ্ছিলাম, আমাদের দেশের বিবেক আপনাদের কাছে আমরা অনেক কিছু আশা করি। আমাদের প্রজন্ম, আমাদের ছেলে মেয়ে আপনাদের কাছ থেকে অনেক কিছু আশা করে এই বাংলাদেশটা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। কিন্তু বড় পরিতাপের বিষয় যে ফ্লানের মতো একটা অসহায় মেয়েকে গুলি করে মারা হলো, অথচ আমাদের দেশের সরকার তেমন জোরালো ভাবে কোনো প্রতিবাদ করতে পারে নাই। এই প্রসঙ্গটা, এই বিষয়টা আমাদের প্রসঙ্গের মধ্যে নয়, এটা আমরা আগে আলোচনা করেছি। সময় অত বেশি এটা বলতে পারবো না, বাকি অন্য বিষয় হয়তো বলতে চাইবেন যারা মাহফুজুল্লাহ। আমি আপনার পরে আসবো। আচ্ছা, আমি কিছু বলবার আগে জাফরুল্লাহ চৌধুরী এবং ডক্টর মঞ্জুর চৌধুরী যে 2-3টি বিষয় খুব দ্রুত আমি মানে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব। আমি শুরুটা করতে চাই চাণক্যের একটা কথা দিয়ে। চাণক্যের একটা কথা আছে যে তোমাকে আঘাত করেছে, তুমি যদি তাকে ক্ষমা করে দাও, তাহলে তোমার তাকে
তোমাকে আঘাত করবার শক্তিটা তুমি তার কাছ থেকে কেড়ে নাও, এটা এক। দ্বিতীয় হচ্ছে, এখানে শেখ মুজিবুর রহমানের একটা প্রসঙ্গ এসেছে, সেই বিষয়টি বারবার বলার পরেও এত বিকৃত করা হচ্ছে যে 1974 সালের যে অ্যাগ্রিমেন্ট করা হয়েছিল, এই অ্যাগ্রিমেন্টটা আমাদের দর্শকরা যে কোনো জায়গায় গেলেই এটাকে সংগ্রহ করতে পারবেন। 3টে কথা ওখানে খুব পরিষ্কারভাবে বলা ছিল। ওখানে উনি বলেছেন যে হি ওয়ান্টেড দি পিপল of Bangladesh to forget the past and to make a fresh start, stating that the people of Bangladesh knew how to forgive. আরেক জায়গায় বলেছেন, ওই এগ্রিমেন্টের মধ্যে বলা আছে, গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ ডিসাইডেড নট টু প্রসিড উইথ দি ট্রায়ালস অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ক্লিমেন্সি। এটা হচ্ছে যে আপনার যুদ্ধাপরাধীদের। আর লাস্টে যেটা খুব অবাক করা, যেই এগ্রিমেন্টের মধ্যে কামাল হোসেন সাহেব সই করেছেন, শরণ সিং সই করেছেন এবং পাকিস্তানের আজিজ আহমদ সই করেছেন, সেখানে 1971 সালের ঘটনাকে কনফ্লিক্ট বলা হয়েছে। এর চেয়ে দুঃখজনক আর কিছু না, এটাকে কনফ্লিক্ট বলা হয়েছে, স্বাধীনতা যুদ্ধ এইসব কোনো কিছু বলা হয়নি। শেখ সাহেব কেন এই কাজটা করেছিলেন? আমি মনে করেছিলেন সেটা কামাল হোসেন সাহেব শেখ সাহেব কেন করেছেন? আমি এখনো মনে করি হি ওয়াজ রাইট, হি ওয়ান্টেড নেশন বিল্ডিং। উনি নেশন বিল্ডিং করতে চেয়েছিলেন, যেটা পরবর্তী পর্যায়ে কিছুটা এগিয়েছিল, কিন্তু 1981 সালের পরে আর সেই প্রক্রিয়া আমরা যাইনি। আমরা এখন জাতিকে বিভক্ত করবার প্রক্রিয়ার মধ্যে ব্যস্ত। শেখ সাহেব এটা বুঝতে পেরেছিলেন যে আমি যে জয়লাভ করেছি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রতিশোধ যারা আমার বিরুদ্ধে আমার বিরোধিতা করেছে তাদের জন্য। সেই জন্য কিন্তু তিনি এই নেশন বিল্ডিংয়ের এই প্রক্রিয়াটার মধ্যে গেছেন। ক্ষমা করার প্রশ্ন উঠেছে, আপত্তি করেছেন মঞ্জুর চৌধুরী। আপনি দেশের ভেতরের যারা ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে তাদের বিচার করবেন, যে 194 জনকে আপনি ক্ষমা করে দিলেন বা চলে যেতে দিলেন, যারা ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, অপরাধ করেছে, তাদেরকে কোন শহীদ পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি তাদেরকে ক্ষমা করে দিলেন? নিয়েছেন কোন শহীদ পরিবারের অনুমতি? নেন নাই। কোনো ক্ষতিগ্রস্ত পরিবারের অনুমতি? নেন নাই আপনি। এইটা যে কারণে আজকে খুব হাইলি ইমোটিভ ইস্যু হয়ে গেছে বাংলাদেশে। আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডে বিশ্বাস করি না, সেটা অন্য জিনিস। কিন্তু যে জাজমেন্টের কথা এসছে, সেই জাজমেন্টটা হয়েছে 4-1। আপনি যে 1 লাইনের জাজমেন্ট দিলেন, তো যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ জাজমেন্ট না দেবেন ততক্ষণ পর্যন্ত একজন বিচারক কেন বিরোধিতা করেছেন, 4 জন কেন একদিকে দাঁড়িয়েছে, সেই প্রশ্নগুলোর কিন্তু আমরা কোনো জবাব পাবো না। কিন্তু এই জবাবটা খুব জরুরি দরকার ছিল। জবাবটা না পেলে যেটা হয় সমস্যাটা, সেটা হচ্ছে যে আপনার কোনো মন্তব্যে বা কোনো বক্তব্যে উপস্থাপন করা বা পৌঁছে যাওয়া খুব কষ্টকর বিষয় হয়। আর আরেকটা জিনিস যেখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনার এই যে আমরা যে কিভাবে দেখছি জিনিসটাকে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য একরকমের প্রত্যক্ষভাবে, যারা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য একরকমের। আর গত 40-42 বছরে আমাদের সোসাইটিতে ডাইনামিক্সটা যেইভাবে ঘুরেছে, সেই ডাইনামিক্সের কারণে এই বিচার সম্পর্কে যাতে কোনো রকমের কোনো প্রশ্নের অবতারণা না হয়, সেই জন্য আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। জাফর ভাই কয়েকটি প্রশ্ন এখানে সামনে এনেছেন যে কেন বিচারের বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠবে। একই সঙ্গে আমি একটা লাইনে শেষ করে দিচ্ছি, আপনি কোন নৈতিকতা দিয়ে এটাকে জাস্টিফাই করবেন বা ব্যাখ্যা করবেন যে বিচারের রায় হওয়ার আগে, বিচার চলবার সময় এবং শেষ হওয়ার আগে আপনার আমাদের সরকার দলের মন্ত্রী সদস্য সবাই বলছেন এই ধরনের বিচার হবে, ফাঁসি হবে, এইটা হবে, ওইটা হবে। আর আজকে এখানে আসবার আগে আপনার ইয়েতে দেখলাম, ইন্টারনেটে দেখলাম, একজন প্রশ্ন করেছে যে গণজাগরণ মঞ্চ যদি সরকার তৈরি না করতেন তাহলে কি মৃত্যুদণ্ড হতো, না ওই যাবজ্জীবন কারাদণ্ডই থাকতো। দর্শক, বিরতি নিচ্ছি, এই বিষয়গুলো আলোচনা করবো। তবে এটা ঠিক, এখন অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে যার সব কিছুই হয়তো বিস্তারিত আলোচনা করা যাবে না। সেই জন্য আমরা সুযোগ রাখবো আরও কথা বলবার, আপনাদের অংশ নেবার জন্য আমাদের সঙ্গে থাকুন। প্রযুক্তির উৎকর্ষতায় বাড়িয়ে দেয় আমার নির্ভরতা, যেমন সানজি স্টেনলেস স্টিল। সানজি ওয়ার্ল্ড ক্লাস স্টেইনলেস স্টিল। আমার বাড়ি আছে, গাড়ি আছে,
এমনকি ফার্ম হাউস পর্যন্ত আছে। এভরিবডি নোজ মাই স্ট্যাটাস। ওই ছেলের স্ট্যাটাস কি? ওর তো মনে হয় মোবাইলে ব্যালেন্সও নাই। এক্সকিউজ মি আঙ্কেল, ফেসবুকে লগ ইন করে দেখেন, আমার স্ট্যাটাস, লাইক, চেক ইন, পোক সব আছে। যদি আপনি ভাবেন স্ট্যাটাসের জন্য টাকা পয়সা লাগে, তাহলে সম্ভবত বাংলা লিংক প্লে আপনার জন্য না। তরুণ প্রাণদের জন্য এই প্যাকেজে ফ্রি ফেসবুক ব্রাউজিং ছাড়াও আছে 12টি FNF, আর সবচেয়ে কম রেটে একটি স্পেশাল FNF নাম্বারে কথা বলার সুবিধা। সো নো চিন্তা, জাস্ট প্লে। মাইগ্রেট করতে পি লিখে 9999 নাম্বারে ফ্রি SMS করুন। বাংলা লিংক। 450 গ্রাম রিন পাওয়ার হোয়াইটে 50 গ্রাম ফ্রি। বাড়তি কাপড়ের জন্য বাড়তি রিন একই দামে। রশিদ ভাই 1 কাপ চা 8 চামচ চিনি। আর আমার চায়ে হালকা বৃষ্টির পানি। বৃষ্টির পানি? আজকের বৃষ্টি তো অনেক মিষ্টি, তো তাই চিনির বদলে স্রেফ বৃষ্টির পানি। গল্প করার এই তো দিন, মেঘ কালো হোক মন রঙিন, সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো না। কোন ডিপার্টমেন্ট? সাইকোলজি, মনোরহস্যের খেলা। আপনি? আমি মেঘলা। ছিলেন, এখন বৃষ্টি। আপনার বৃষ্টি চা কেমন? অসাধারণ। আর যখন বৃষ্টি থাকবে না, এই ধরুন শীতে? সেটা তো আরো ফাটাফাটি। দুপুরটা শিশির মেশানো ছিলেন চা, ভেবে দেখুন চুমুক দিচ্ছেন শীতের নরম রোদ। কিছু পরিচয় ক্ষণিকের হলেও আমেজ থেকে যায় সারা জীবন। ঠিক যেন সিলন গোল্ডের কড়া 1 কাপ চা, কাপ শেষ তবে রেস্ট হয়ে যায়। এবার ডাবল ফেয়ারনেসে আরো হ্যান্ডসাম, কারণ এখন ইমামি ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রিমের সাথে ফেস ওয়াশ একদম ফ্রি। হ্যান্ডসাম থাকুন প্রতিদিন। এবার ডাবল ফেয়ারনেসে আরো হ্যান্ডসাম, কারণ এখন ইমামি ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রিমের সাথে ফেস ওয়াশ একদম ফ্রি। হ্যান্ডসাম থাকুন প্রতিদিন। ড্যামেজড চুল হয় মলিন, রুক্ষ ও দুর্বল, কারণ তা প্রোটিন হারিয়ে ফেলে। ধরুন এই পিলারটি একটি ড্যামেজড চুল, এতে দেখা যাবে ইন্টেন্স রিপেয়ার। চুলের গভীরে গিয়ে কোষস্তর থেকে ড্যামেজ চুল পুনর্গঠনে সাহায্য করে, ফিরিয়ে আনে চুলের শক্তি, আর চুলকে রাখে সুন্দর, মসৃণ, মজবুত ও ড্যামেজ থেকে সুরক্ষিত। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার চুল পুনর্গঠনে সাহায্য করে মাত্র 7 দিনে। ইস, বৃষ্টিতে সব শেষ। ঠিক তোর চুলের মতো বর্ষার বাতাসে অতিরিক্ত ময়শ্চার থাকে, ফলাফল চুল পড়া, মলিনতা। সপ্তাহে অন্তত 3 দিন প্যারাশুট অ্যাডভান্সড হেয়ার অয়েল, যার নারিকেলের পুষ্টি অতিরিক্ত ময়শ্চার থেকে চুলকে বাঁচাবে ঢাল হিসেবে, আর বর্ষাতেও চুল থাকবে সুরক্ষিত। বাংলা লিংকে চলছে কথার উৎসব। বাংলা লিংকের শক্তিশালী নেটওয়ার্কে উপভোগ করুন 1000 মিনিট পর্যন্ত বোনাস মাত্র 61 টাকা রিচার্জে। বাংলা লিংক। হাত দেখি, কাঁচ ভাঙবে, ক্রিকেটার হবে, ছক্কা মারবে। আঙ্কেল 2 হাতেই মারেন, কারণ পরের বলটাও ছক্কাই হবে। লক্ষ্য যদি হয় দ্বিগুণ উজ্জ্বল, তবে কাপড় কেন নয়। থ্যাংক ইউ আঙ্কেল। এলো রিন পাওয়ার হোয়াইট, কাপড়ের গভীর থেকে ময়লা পরিষ্কার করে কাপড়কে করে 2 গুণ সাদা। এই শোনো, রিন পাওয়ার হোয়াইট, দ্বিগুণ সাদা, দ্বিগুণ উজ্জ্বল। জলদি ওঠো বাবা, তাড়াতাড়ি চলো চলো, কাপড় পরো, কুইক, তাড়াতাড়ি করো, বাস চলে যাবে। মামুনি আস্তে ব্রাশ করো, স্লোলি। এখন আর আস্তে ব্রাশ করার দরকার নেই, কারণ পেপসোডেন্ট মাত্র 2 মিনিটে 95% জীবাণু দূর করে। এখন প্রতিটি জার্মিচেক 100 গ্রাম টুথপেস্টের সাথে নিন একটি স্মার্ট ক্লিন টুথব্রাশ ফ্রি। মেগা ডিজিটাল স্কেল মাপ নির্ণয় বাজারের সেরা, যেমন মজবুত তেমনি টেকসই, আবার প্রাইস কাউন্টিং এর সুবিধা রয়েছে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। প্যারাশুট বেলি ফুল লাইট স্বর্ণালী অফারে প্রতি সপ্তাহে স্ক্র্যাচ করে জিতুন 5 ভরি সোনার গহনা সহ নানা পুরস্কার। পুরস্কার পেতে স্ক্র্যাচ কার্ডের নম্বরটি SMS করুন 46368। রশিদ ভাই 1 কাপ চা 8 চামচ চিনি। আর আমার চায়ে হালকা বৃষ্টির পানি। বৃষ্টির পানি? আজকের বৃষ্টি তো অনেক মিষ্টি, তো তাই চিনির বদলে স্রেফ বৃষ্টির পানি। গল্প করার এই তো দিন, মেঘ কালো হোক মন রঙিন, সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো না। কোন ডিপার্টমেন্ট? সাইকোলজি, মনোরহস্যের খেলা। আপনি? আমি মেঘলা। ছিলেন,
এখন বৃষ্টি। আপনার বৃষ্টি চা কেমন? অসাধারণ। আর যখন বৃষ্টি থাকবে না, এই ধরুন শীতে? সেটা তো আরো ফাটাফাটি। 2 ফুটা শিশিরে মেশানো সিলন চা, ভেবে দেখুন চুমুক দিচ্ছেন শীতের নরম রোদ। কিছু পরিচয় ক্ষণিকের হলেও আমেজ থেকে যায় সারা জীবন, ঠিক যেন সিলন গোল্ডের কড়া এক কাপ চা। কাপ শেষ, তবে রেস্ট হয়ে যায়। 450 গ্রাম রিন পাওয়ার হোয়াইটে 50 গ্রাম ফ্রি। বাড়তি কাপড়ের জন্য বাড়তি রিন একই দামে। সুখের ঘরে সফলে জীবন ভালোবাসার দৃঢ় বন্ধনে প্রযুক্তির উৎকর্ষতায় বাড়িয়ে দেয় আমার নির্ভরতা, যেমন সঞ্জি স্টেনলেস স্টিল। সঞ্জি ওয়ার্ল্ড ক্লাস স্টেইনলেস স্টিল। দর্শক, আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি সঞ্জি স্টেইনলেস স্টিলের সৌজন্যে টকশো মুক্তবাকে। দেশের সাম্প্রতিক পরিস্থিতির উপরে কথা শুরু করতে গিয়ে প্রধানত যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আমরা কথা বলছিলেন মাহফুজুল্লাহ। হ্যাঁ, না, এটা তো খুব হাইলি ইমোটিভ ইস্যু। ধরেন জামাত যে হরতাল করেছে, জামাতের দিক থেকে ওইটাই তার একমাত্র, আর অন্য কোনো বিকল্প অবস্থান নাই, যেহেতু তার নেতাদের মৃত্যুদণ্ড হয়েছে, রাজনৈতিক সংগঠন হিসেবে সেটা প্রতিবাদ করবে। অন্যদিকে যারা 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের আবেগটাকেও কিন্তু আমাদের সম্মান দেখাতে হবে। এখন আবেগ দিয়ে আইন হয় না, আইন দিয়ে আবেগ হয় না, এই যে বিভাজনটা, এটা আমাদের মনে রাখতে হবে। এখানে দয়ার একটা প্রশ্ন উঠেছে। প্রেসিডেন্ট যে ক্লেমেন্সি করেন, প্রেসিডেন্ট যে খুনিকে মাফ করে দেন, প্রেসিডেন্ট যে ধর্ষককে মাফ করে দেন, সেটা কিসের ভিত্তিতে করেন প্রেসিডেন্ট? এটা তো কোনো ব্যাখ্যা প্রেসিডেন্ট দেন না, তো কিভাবে করেন? কাজে প্রাইম মিনিস্টার সাজেস্ট করেন তো। হ্যাঁ, তো তার মানে কি প্রাইম মিনিস্টারের কাছে আপনি কিভাবে রিচ করলেন? সেটা লিগ্যাল ইয়েতে যায়, ল সবাই কিন্তু রিচ করতে পারে না, সবাই পারে না। এগুলি নিয়ে অনেক ধরনের প্রশ্ন সারা পৃথিবীতে এখন আছে, যে কোথায় আমরা যাব। তো কাজে এগুলি প্রশ্ন সেটা না, প্রশ্নটা হচ্ছে যে এখানে সমস্যাটা যেটা হয়ে গেছে, আমরা প্রায় সবাই, মানে বাংলা ভাষা এটা ভুল হয়, আমরা প্রত্যেকে আমরা গত 42 বছরে এই হোল প্রক্রিয়াটার সঙ্গে কোলাবোরেট করেছি, কোলাবোরেট করে একটা জায়গায় নিয়ে এসেছি যেখানে আজকে এই প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে। না হলে এই প্রশ্নগুলো উত্থাপিত হতো না। 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তখন তো একবার আপনি কোনো রেকর্ড পাবেন না। আপনি সংসদের রেকর্ড দেখেন, সংসদের প্রসিডিংস আছে, এটা তো প্রিন্টেড জিনিস, এটা আমার বানানো জিনিস না, ওনারও না। একবার আপনি পাবেন না যে একদিনের জন্য, তারা বহুদিন এই সংসদ বর্জন করেছে, একদিনের জন্য যে আমি আপনার অমুককে মন্ত্রী বানানো হয়েছিল সেই অপরাধে আমি বয়কট করলাম, বা 2001 থেকে 2006 পর্যন্ত আপনি পাবেন না একদিনও তারা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদকে মন্ত্রী বানিয়েছে, সেই জন্য সংসদ থেকে ওয়াক আউট করেছেন। তার মানে কি? তার মানে আপনি নীরবে এটাকে একটা ইলেকশন অ্যারিথমেটিক হিসাবে সবসময় ট্রিট করেছেন। ইলেকশন অ্যারিথমেটিক হিসাবে ট্রিট যখন করেন, তখন কিন্তু অনেক জিনিসের সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলতে হয়, সমস্যাটা হয়ে যায় সেই জায়গায় আর কি। তখন আর আদর্শগুলো থাকে না। এবং এটা শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব দেশে হয়েছে। যেমন ধরেন আমি বলি, 1973 সালে চিলি প্রেসিডেন্ট আয়েন্দেকে তার রাজপ্রাসাদে যে আর্মি চিফ বোমা মেরে তাকে মেরে ফেললেন। আজকে আপনি চিলিতে যান, আপনি দেখবেন যে আয়েন্দের, মানে আপনার পিনোসেটের পক্ষে কথা বলার জন্য বহু লোক দাঁড়িয়ে গেছে, বহু লোক, একজন দুজন না, বহু লোক দাঁড়িয়ে গেছে। কারণ এই যে টাইমের যে কনটেক্সট বা কনটেক্সট যেটা, সেই টাইমের কনটেক্সটটা বিভিন্ন সময় রাজনীতিতে পরিবর্তিত হয়ে যায়, একটা জায়গায় এটা অবস্থান করে না। যেই কারণে আপনি ধরেন 1917 সালের পরে বা 1924-এর পরে স্ট্যালিন যে কাজ করেছেন, আপনি আজকে সেটাকে বিভিন্ন বিশেষজ্ঞ সেটাকে বলছেন গণহত্যা, লক্ষ লক্ষ লোক মেরেছে। আবার যারা সেই সময় তখন তারা ব্যাখ্যা দাঁড় করিয়েছে বা ব্যাখ্যা ছিল যে ওদেরকে না মানলে, কুলাকদের বিরুদ্ধে না করলে সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রকে রক্ষা করতে পারতেন না। তো এখন আপনি কোন দিকে দাঁড়াবেন, বিষয়টা সেই জায়গায়। কিন্তু সেইটার সঙ্গে আজকে যে প্রশ্নটি আমাদের এখানে এসছে,
কোনোভাবেই তুলনীয় নয়। কারণ আমার স্বাধীনতা যুদ্ধে যে বললাম যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আবেগকে আপনি কোনো রকমভাবেই তো কোনো কিছু দিয়ে আপনি তাদের আবেগকে, তাদের কষ্টকে, তাদের বেদনাকে দূর করতে পারবেন না। এইটা একেবারেই চরম বাস্তবতা আমাদের এই সমাজে। অন্যদিকে যারা অপরাধ করেছে সেই অপরাধের গ্লানি যদি তাকে বহন করতে হয়, তার জন্যে উপযুক্ত শাস্তি হচ্ছে আপনি দিনের পর দিন তাকে সেই গ্লানি বহন করতে দেবেন। তাকে এক জায়গায় যদি শেষ করে দেন তা গ্লানি তো শেষ, তার এরপর আর কিছু থাকবে না গ্লানির। এই বিতর্ক অনেক পুরনো বিতর্কে একটা ফোন নেব, আমাদের খুব বেশি সময় নেই, এরপর আপনারা দুজন সময়টা ভাগ করে নিতে পারবেন। ফোনটা নিয়ে তারপরে হ্যালো। আসসালামু আলাইকুম মান্না ভাই। ওয়ালাইকুম আসসালাম। মান্না ভাই, আমার প্রশ্নটা হচ্ছে ইয়ার কাছে, জাফরুল্লাহ স্যারের কাছে। উনি একজন মুক্তিযোদ্ধা। তো মুক্তিযোদ্ধা হিসেবে আমি জানতে চাচ্ছি, এই যে কসাই কাদের, এই যে বীরপুরের কসাই কাদের, এটা তো টার্ম হয়ে গেছে। এই কসাই কাদের কি এই কাদের নাকি অন্য কোনো কাদের, এইটা ওনার থেকে ক্লারিফাই করতে হচ্ছে। কারণ উনি মুক্তিযুদ্ধ করেছেন, উনি দেখেছেন আমাদের শহীদুল হক মামা, যে মামা বাহিনীর প্রধান, উনি খুব আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন, কথা বলতেছেন, আমরা খুব হাই। তো এটা কতটুকু সত্য যে কসাই কাদের এই কাদের না? এটা উনি কিন্তু মোটামুটি এই ব্যাপারে কথা বলেছেন। তারপরে যদি আরো বেশি কোনো ক্লারিফিকেশন দেওয়া থাকে নিশ্চয়ই সেটা বলবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনাদের দুজনকেই বলি খুব বেশি হলে 3 মিনিট করে বলতে পারবেন, তারপর আসলে আমার ওয়াইন্ড আপ করার টাইম হয়তো থাকবে না। 2.5 মিনিট হলে আরো ভালো। আপনি আগে বলেন, তারপরে আমি মাহফুজুল্লাহ ভাইয়ের ওই কথাটা যে রাষ্ট্রপতি মাপ করে দিয়েছেন অনেক অপরাধীকে। দিয়েছেন না, রাষ্ট্রপতি যে মাপ করেন কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? যেমন একটা উদাহরণ দেই, রাষ্ট্রপতির প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান একসাথে 25 জনকে মাফ করে দিয়েছিলেন। এটা নিয়ে সমালোচনা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো ওই 25 জনকে, একজনের হত্যাকাণ্ডের জন্য 25 জন লোককে কিন্তু ফাঁসিও দিয়েছিল বিএনপি আমলে এক জাজ। এটা একটা ছোটখাটো গণহত্যার মতো। আমরা কিন্তু কোনো, শুনেন আমি বলি, এখানে আমি বিএনপি আওয়ামী লীগ এই দলীয় বিবেচনায় যাচ্ছি না। আমি বলেছি, একটাই প্রশ্ন আমি উত্থাপন করেছি যে রাষ্ট্রপতি যে ক্ষমা ঘোষণা করেন, মৃত্যুদণ্ড মওকুফ করেন, সাজা মওকুফ করেন, এটা কিসের ভিত্তিতে করেন? এইসব যেমন ধরেন ধরে তো সিস্টেমটা সকলে মান্না। দেখেন, আপনি যদি মৃত্যুদণ্ড হয় আপনি পৌঁছাতে পারবেন রাষ্ট্রপতির কাছে, কিন্তু একজন সগির আলী যদি মৃত্যুদণ্ড হয় সে পৌঁছাতে পারবে না রাষ্ট্রপতির কাছে। পৌঁছাতে না পারলে তো ভালো উদাহরণ আছে, আমি একটু ইনজেক্ট করি। পাতিলকে বলা হয়েছে, পাতিল প্রতিভা পাতিলের এমনি খুব সুনাম টুনাম নাই, কিন্তু বলেছেন বিচারের দিক থেকে নাকি পাতিলের চেয়ে ভালো প্রেসিডেন্ট হয়নি। উনার আমলে প্রায় 7 জন চিফ জাস্টিস বিভিন্ন সময় দরখাস্ত মিলিতভাবে বিভিন্ন, ওই কাহিনী নাই বা গেলাম। উনি কিন্তু যে কোনো, উনার একটা ছিল যে কোনো আসামি উনাকে দরখাস্ত পাঠাতে পারতেন, পাঠালে উনি প্রক্রিয়ায় যেতেন, হোমকে বলতেন ফাইল দেখো, আবার বিচারপতিদের বলতেন দেখে, তারপরে উনি বছর খানিকের মধ্যে নিয়ে সব পুনর্বিবেচনা করে মাপ বা ইয়ে করা। এবং এর ফলে ওই 7 জন প্রধান বিচারপতি বলেছেন অন্ততপক্ষে 6 জন নিরপরাধ ব্যক্তি মুক্তি পেয়েছিল প্রতিভা পাতিলের প্রজ্ঞার কারণে। এখানে যেটা হচ্ছে যে আইনি যে প্রক্রিয়া, আইনি প্রক্রিয়ার প্রতি আমাদের এক ধরনের না, আমাদের সম্পূর্ণ আস্থা থাকা দরকার। রাইট অর রং না থাকা যাবে না। পরশু দিনেই আমাদের বিচারপতি দাস্তগীর সাহেব বলেছেন অনুগ্রহ করে আপনারা বিচারকদের ঘুষ দেবেন না। এটা বিচারপতি, হাইকোর্টের এই 4 জনের একজন, সম্ভবত উনি একজন, না হলেও উনি হাইকোর্টের বিচারপতি। এটা বলবার পরেও বিচারপতি আমাদের আস্থা তো থাকবে। আমার ভয়ানক মানে যেটা চলছে সেটাকে আমি নিশ্চয়ই সমালোচনা করব। আমার যেটা হচ্ছে যে বিচার প্রক্রিয়া যতটাই যা কিছু সমালোচনা হোক না কেন, আপনি এক জায়গায় তো একটাকে মানতে হবে। তো আপনি যদি না মানেন তাহলে তো রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। এখানে যে রায় হয়েছে সে রায়ের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত। এখানে রিভিউ যদি করার প্রক্রিয়া থাকে, সেই যে কোনো আসামি, যে কোনো অভিযুক্ত ব্যক্তি তার আইনি যতটুকু সে পায়, সহায়তা পায়, সে পাবে এবং তার একটা প্রশ্ন, এটা কিন্তু মানে দর্শক যেন ভুল না বোঝেন যে আমি কাদের মোল্লার পক্ষে দাঁড়াচ্ছি। আপনার যখন কাদের মোল্লার মৃত্যুদণ্ডের পরে আপনি আন্দোলন করলেন, স্লোগান দিলেন, পার্লামেন্টে আইন সংশোধন হলো, সেটা কি বিচারের প্রতি সম্মান দেখানো হলো না অসম্মান করা হলো? না, এখানে একটা ঘাটতি থেকে গিয়েছিল। এখন তাহলে ঘাটতি থাকলে আপনি সমালোচনা করতে পারেন না, আমি তো না, এখানে একটা আইনের ঘাটতি ছিল। এখানে যে আইনের সমালোচনা না, এখনো সেই ঘাটতি রয়ে গেছে। আপনি দেখুন ভাই, ওই ঘাটতির পরেও কিন্তু বিচারকরা ইয়ে দিয়েছেন, ঘাটতি মেনে নিয়ে কিন্তু বিচারকরা রায় দিয়েছেন। আপনি যে প্রশ্ন এখন উত্থাপন করছেন যে বিচারকে আলোচনা করা যাবে না, আমি আলোচনার বিরুদ্ধে না, আমি সমালোচনা করা যাবে না, আমি আলোচনার বিরুদ্ধে না। আমি আমার মতবাদ ব্যক্ত করতেছি যে এখানে যে বিচার প্রক্রিয়াটা হয়েছে সেই বিচার প্রক্রিয়াটার প্রতি আমার শ্রদ্ধা আছে,
কোনো বিচারকের প্রতি আমি কোনো রকমেরই নেগেটিভ কোনো অ্যাটিটিউড নেই, শ্রদ্ধা আছে, সেই শ্রদ্ধা অনুসারে যে রায় হয়েছে সেই রায় আমাদের মেনে নেওয়া উচিত। এই যে যারা হরতাল করলো জামাত, এই যে হরতাল করলো, এই হরতাল মানে কি? এই যে আমি একটু থামাই, সালাউদ্দিন কাদেরকে বলছে, আমি আমার মনের প্রাতে ঘৃণা করি আমি তাকে। এই লোক দাবি করেছে সে ছিল না, সে একটা হাসনাইন বলে একটা জজ সাহেবকে সাক্ষী মেলেছে, সেই জজ সাহেবকে কেন সাক্ষী দেন নেই? এটা যদি না দেওয়া যায় তাহলে কি বিচারের বাণী নিবৃত্তে কাঁদবে না? শুনেন, এই বিচারক কেন সাক্ষী সাকা দেবেন না? চৌধুরীর ব্যাপারে আমি বলি, সাকা চৌধুরীর ব্যাপারে জাজরা পর্যন্ত ওয়ার্নিং দিয়েছে যে আপনি যা বলছেন আপনার বিরুদ্ধে যাবে, এবং কি আমার মনে হয় তার এই সব পাগলামির জন্য তার অটোমেটিক্যালি ফাঁসি হয়ে যেতে পারে। সে এলোমেলোভাবে কাজ করছে। মঞ্জু চৌধুরী সাহেব যে কথাটা বলছেন যে সাকা চৌধুরীকে বিচারকরা কি বলেছে, ওয়ার্নিং দিয়েছে তাকে। না শুনেন, সেটা তো যেহেতু তিনি অভিযুক্তের কাঠগড়ায় দাঁড়িয়েছেন, আর জনাব জাফরুল্লাহ চৌধুরী যে প্রশ্ন উত্থাপন করেছেন সেটা হচ্ছে যে উনি 4 জন সাফাই সাক্ষীর নাম দিয়েছেন, যেটা অন্যদের ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে, শুধু তার ক্ষেত্রে ওই সাফাই সাক্ষীদেরকে গ্রহণ করা হয়নি। এই জন্যই ওই যে উনি বলছেন যে এই জন্যই প্রশ্নগুলো উত্থাপিত হয়। এটা তো সেটা অ্যাপিলেট ডিভিশনে যেতে পারবেন, সেখানে তো একটা তারপর রিভিউ যদি অ্যাপিলেট ডিভিশনে সাক্ষী প্রমাণ আমাকে ধন্যবাদ দিতে হচ্ছে। কাগজপত্র নিয়ে কথা বলতে চান হাফ এ মিনিট, কারণ আমার সময় নেই। মাহফুজুল্লাহ বলে আমি তো অনেকক্ষণ বলেছি কথা। তো কথাটা আমার শেষ কথা হলো, কোনো যেন নিরপরাধ ব্যক্তি ভুলক্রমে ফাঁসি না হয়, এটাই হলো আমার একটা কামনা। বিচারকরা তাদের বিবেকের দ্বারা যেন প্রচারিত হন, রাজনৈতিক কারণে যেন রায় না লেখেন, এই রায় দিতে যেন 2 মাস দেরি না। এটা কি আজকে এই নতুন করে যে রায় হয়েছে কাদের মোল্লার উপর, তার জন্য বলছেন নাকি সাধারণভাবে? হ্যাঁ, এটার জন্য বলছি, এবং অন্যান্য রায়। আমি তো একটা মাইনুল ইসলাম চৌধুরীর একটা রায়ের কথাও বললাম, 3 বছরের জেল হয়েছে এক ভদ্রলোকের। 10 সেকেন্ডে বলবেন কিছু? না, আমি বলবো যে শুধু বিচারকরা বিবেকের দ্বারা পরিচালিত হবেন না, তারা পরিচালিত হবেন বাংলাদেশ কনস্টিটিউশন অনুসারে যেসব আইন আছে। কনস্টিটিউশন কোরআন শরীফ না, না কনস্টিটিউশন বিচারের জন্য কোরআন শরীফ না, না যখন সে বিচার করবে কনস্টিটিউশনের দ্বারা তৈরি যেসব আইন, বিবেক এবং সময় নাই। একটা কথাই শুধু বলি, আপনি যে কনস্টিটিউশনকে আপহোল্ড করবার জন্য, প্রটেক্ট করবার জন্য শপথ নিয়েছেন, সেই কনস্টিটিউশন বাতিল করবার বিচারক হিসেবে আপনার কোনো অধিকার নাই। আপনি ব্যাখ্যা করতে পারেন, আপনি বলতে পারেন এই আইনটা বা সংসদের এই সিদ্ধান্ত সাংঘর্ষিক, কিন্তু আপনি বলতে পারেন যে কোনো আইন যদি সাংঘর্ষিক বাতিল করতে পারেন না, আপনি আইন বাতিল করে দিতে পারেন। ধন্যবাদ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ডক্টর মঞ্জুর চৌধুরী এবং যারা মাহফুজুল্লাহ। আমি খুবই দুঃখিত, কোনো সময় নেই, আমাকে এখনই শেষ করতে হবে, আমাদের সংবাদের মধ্যে যেতে হয়। দর্শক মণ্ডলী, 3 জনের কথা আপনারা শুনেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পরিপ্রেক্ষিতে সমস্ত বিষয়টাকে মিলে একটা কথা উপস্থাপন করবার মতো এখন আমার কাছে সময় নেই। শুধু এইটুকু বলি, যেটা জাফর ভাই সবশেষে বললেন, নিশ্চয়ই যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা চাই, কিন্তু এই বিচার করতে গিয়ে যেন কোনো নিরপরাধ মানুষ শাস্তি না পায়। আমাদের বিচার নিয়ে যেন জাতিকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি, বিভক্ত না হয়, সেদিকে আমাদের নজর রাখা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।